নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, কতবার যে নিভল বাতি গর্জে এলো ঝড়ে রাতি, কতবার যে নিভল বাতি গর্জে এলো ঝড়ে রাতি, সংসারের দোলায় দিলে সংশয়েরই ঠেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্নায় উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিন দিকে দিকে কান্নায় উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আজি নাইকো অবহেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। বেলুড়মঠের সন্ন্যাসীদের পরিব্রাত জীবন সম্বন্ধে বলে কিছু বলবেন ওই স্বামী সময় শোনান। শ্যামল মহারাজ স্বামী দুর্গানন্দ এমনই এক সাধু। প্রভু মহারাজের সেবক ছিলেন বহু বছর, খুব স্নেহ করতেন মহারাজ তাঁকে, বলতেন আমার শ্যামল। মহারাজের দেহত্যাগের পর বেরিয়ে পড়লেন পদব্রজে, জিটি রোড ধরে হাঁটতে হাঁটতে চলেছেন, পথে কেউ ভিক্ষে দিলে খান, একেবারে যেন অবধূত। অনেক দিন পর তার খবর পাওয়া গেল, তাকে দেখা গেছে উত্তরপ্রদেশে। কানপুর আশ্রমের কয়েকজন সাধু তাকে নিয়ে এলেন আশ্রমে। ময়লা কাপড়, খালি পা, গায়ে ধুলো, কিন্তু মুখে আগের মতোই হাসি। জিজ্ঞাসা করে উত্তর দেন, এই একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখুন আহা, কত শিক্ষিত, কত বড় সাধু, কত লক্ষ লক্ষ মানুষের প্রণাম পেয়ে বেড়াতেন প্রভু মহারাজের সেবক। খালি পায়ে বেরিয়ে হয়েছেন ভগবানের উদ্দেশ্যে, কি আনন্দ যে পায় এরা, বাবাকে জানে। এইসব পরে বারবার ইচ্ছে হয় যে বেরিয়ে পড়ি, কী করে বেরোবো, এই বয়সে তার বেরোবো, হাঁটতেই পারেন লাঠি ছাড়া, এরকম অবস্থা দাঁড়িয়েছি। এখন আর ওইসব করলে হয়? ওই জন্যই মা বলেছিলেন, দেখো বল বুদ্ধি ভরসা, 30 পেরেলেই ফর্সা। ফিরিয়ে নিয়ে আসা হলো, পাঠানো হলো কোয়ালপাড়া আশ্রমে। বছরখানেক ছিলেন, গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলা, ভক্তদের সঙ্গে হাসি মজা। হঠাৎ দেখা গেল তিনি নেই। শ্যামল মহারাজের কোনো খোঁজ নেই। কী ব্যাপার? নর্মদা পরিক্রমায় চলেছেন অন্য এক রমতার সাধুর সঙ্গে মিশে। হঠাৎ মিশনের এক সাধু তাঁর দেখা পেলেন। চুল দাড়ি বড় হয়ে গেছে, গায়ের রং বিবর্ণ, ময়লা ছেঁড়া কাপড় পরে চলেছেন সাধুদের সঙ্গে। হাতে কাপড়ের পুঁটলিও নেই। খবর গেল বেলুড়মঠে শ্যামল মহারাজ নাকি অন্য সাধুদের সঙ্গে মিশে গাঁজা খেতেও শিখেছেন। নির্দেশ গেল তাড়াতাড়ি ওকে আশ্রমে নিয়ে এসো, কিন্তু শ্যামল মহারাজ আসতে রাজি নয়। নর্মদা পরিক্রমা শেষ না হলে ফিরবেন না। আরেকবার চলে গেলেন পশ্চিম ভারতে। উত্তরাখণ্ড, হরিয়ানা হয়ে রাজস্থানে ঘুরছেন। মাথার ওপর সূর্য, পায়ের নিচে মরুভূমির বালি, সবসময় ভিক্ষেও পাওয়া যায় না। তাকে ধরে নিয়ে গেলাম দিল্লি আশ্রমে। ওখানে তখন জেনারেল সেক্রেটারি মহারাজ আছেন। ধমক দিলেন তিনি, কাউকে না বলে হুট করে চলে যাও কেন? আর এ কি শরীর করেছো তুমি? এভাবে তো রোগ শোক বাঁধবে, তখন কে দেখবে তোমায়? খাওয়াটা ঠিক মতো করতে তো পারো। শ্যামল মহারাজ নির্বিকার, সব শুনে যাচ্ছেন, কোনো উত্তর নেই। কি উত্তর দেবে এরা? ভগবানের উপর নির্ভর করে থাকলে যে কি
আনন্দে থাকা যায় সেটা যে বুঝেছে সেই বুঝেছে। এমনই স্বভাব ছিল মহাবীর মহারাজ। মিশন অফিসে টাইপ করতেন, মাঝে মধ্যে বেরিয়ে পড়তেন ছোট্ট কুণ্ডলি নিয়ে, একা একা পথ চলতেন, যেদিকে চোখ যায় তবে ছুটি নিয়ে যেতেন, আমরা জানতে পারতাম না। হঠাৎ একদিন ব্রেকফাস্টেই তাকে দেখতাম না। চা খেয়ে খোঁজ নিতে এলে দেখতাম ঘর ফাঁকা। মহারাজ জিনিসপত্র খুবই কম, চিরকাল গোটা তিনেক ধুতি আর দুটো জামা, জুতো ব্যবহার করতেন না। বিছানায় একটা মাত্র কম্বল আর কিচ্ছু নেই, কয়েকটা বই ছাড়া। তবুও মনটা ছিল সরস। হেসে কথা বলতেন, মাঝে মাঝে দু তিনটি কৌতুক মন্তব্য। মহাবীর মহারাজের পছন্দের জায়গা ছিল ওঙ্কারেশ্বর, নর্মদা নদীর মধ্যে দ্বীপ। তবে তিনি থাকতেন দ্বীপে নয়, নদীর পাড়ে মার্কণ্ডেয় আশ্রমে। বেদান্ত পড়তেন ট্র্যাডিশনাল পদ্ধতিতে। দেখেছি কাজের বিষয়ে মহাবীর মহারাজ খুবই সচেতন, শৃঙ্খলা পরায়ণ। ট্রাস্টি মিটিংয়ে ও অন্যান্য বিশেষ মিটিংয়ের সময় তার কাজ বেড়ে যেত অনেক। অফিস টাইমের আগেও পরে কাজ করতে দেখেছি তাকে, অথচ মুখ দেখে বোঝা যেত না যে প্রচুর কাজের দায়িত্ব তার উপরে। কথা বলুন, তিনি আগের মতোই ফ্রেশ, হাসি মুখ, রসিক মন্তব্যে ভরপুর। এইসব জীবন ছেড়ে ও কত উপকার।